50 ওভারের বিশ্বকাপ এটি হচ্ছে 50 ওভারের খেলার সবচেয়ে জনপ্রিয় আসর। এরপরেও কিন্তু আরেকটি জনপ্রিয় আসর রয়েছে 50 ওভারের খেলার, তাকে বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। আপনারা হয়তো বা সবাই জানেন 2025 সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন সেই আসরে বাংলাদেশ দল থেকে কেমন দেখা যাবে সেটি কিন্তু দুইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনারা যদি সাকিব এবং তামিম দুজনকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করেন তাহলে বাংলাদেশ দলের লুকটা হবে একরকম, এবং সাকিব তামিমকে বাদ দিয়ে যদি একটা দল ঘোষণা করেন তাহলে বাংলাদেশ দলের লুকটা হবে আরেক রকম। চলুন দুইভাবে আমরা বাংলাদেশ দলের প্রাথমিক 11 কীরকম হয় সেটা দেখি, এবং রিজার্ভ প্লেয়ার যারা থাকবেন 15 জনের তো স্কোয়াড আপনাকে ঘোষণা করতে হবে এবং দলে আরও 3 জন ব্যাকআপ হিসেবে থাকবেন, সেগুলো আমরা দেখে নেব। চলুন যে বিস্তারিত ভিডিওতে। প্রথমে সাকিব তামিমকে ছাড়া যদি শুরু করি তাহলে ওপেনার হিসেবে আমি ধরে নিলাম লিটন দাস এক, তার পার্টনার হিসেবে সৌম্য সরকার। সৌম্য সরকারকে কেন বেছে নিলাম, সে কিন্তু একটা বোলিংয়ের একটু অপশনও দিতে পারে আপনাকে। বেশি ওভার না দিতে পারলেও 2 থেকে 3 ওভার যদি সে দিতে পারে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো পাওয়া। 3 নম্বরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 5 নম্বরে আমাদের রাইজিং ইয়াংস্টার তহিদ হৃদয়, যদিও ইদানিং সে একটু বাজে ফর্মের মধ্যে যাচ্ছে, কিন্তু আশা করি আরও 90 দিন পরে সে এটি কাটিয়ে উঠবে। 6 নম্বরে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে রাখতে চাচ্ছি। 7 নম্বরে অবভিয়াস চয়েস আমাদের নাম্বার 1 অলরাউন্ডার বর্তমানে, যেহেতু সাকিব নেই, মেহেদী হাসান মিরাজ। 8 নম্বরে বাহাতি স্পিনার নাসুম আহমেদ। 9 নম্বরে তাসকিন আহমেদ। 10 নম্বরে আমাদের পেস অ্যাটাককে সবচেয়ে বেশি যে সমৃদ্ধ করেছে একটি ম্যাচ খেলে, যে কিনা 151 গতিতে বল করতে পারে, মানে বুঝতেই পারতেছে বিপক্ষ দল 151 গতির বলকে ফেস করতে চাইবে না, তো তাকে দলে রাখতেই হবে, মাস্ট প্লেইং। আমাকে যদি বলেন তাহলে আমি তাকে অবশ্যই রাখবো। তো নাহিদ রানা হয়ে গেল 10 নম্বর। 11 নম্বরে মোস্তাফিজ, কারণ স্লো পিচে যদি খেলা হয় পাকিস্তানে তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে তার কোনো বিকল্প নেই। আমাদের ব্যাকআপ যদি আপনি প্লেয়ারগুলো দেখেন তাহলে তাদের নামগুলো যদি আমি বলি, এখানে আপনি রাখতে পারেন জাকের আলীকে, সে কিন্তু একজন ভালো ফিনিশার। তারপরে বোলিংয়ে আপনি রাখতে পারেন হাসান মাহমুদ, 11, 2, 13 হয়ে গেল। এখন আপনাকে ব্যাকআপে একজন ওপেনার প্রয়োজন, কাকে রাখবেন? তানজিদ হাসানকে। আরেকজন বলার যদি আপনি রাখেন তাহলে আপনি কাকে রাখতে পারেন? আমি বলবো রিশাদ হাসান। রিশাদ হাসান কিন্তু ব্যাটাতেও মোটামুটি লম্বা শট খেলতে পারে এবং লেগ স্পিনার হিসেবেও ভালো। এখন দেখা যাক, এটা হচ্ছে আমার প্রাথমিক 15 জন। এক নজরে যদি আমরা এই সিরিয়ালটা আবার দেখি, 1 নম্বরে লিটন দাস, 2 নম্বরে সৌম্য সরকার, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে মুশফিকুর রহিম, 5 নম্বরে তহিদ হৃদয়, 6-এ মাহমুদুল্লাহ, 7-এ মেহেদী হাসান মিরাজ, 8-এ তাসকিন আহমেদ, 9-এ নাসুম আহমেদ, 10-এ নাহিদ রানা, 11-এ মুস্তাফিজুর রহমান। যেহেতু 15 সদস্যের দল, আরও 4 জনকে আপনাদের দল রাখতে হবে। বাকি 4 জন প্লেয়ার হচ্ছে তানজিদ হাসান ব্যাকআপ ওপেনার, জাকির আলী গুড ফিনিশার, হাসান মাহমুদ পেস অ্যাটাকে সমৃদ্ধ করবে, রিশাদ হাসান আমাদের লেগ স্পিনার হিসেবে দলে অন্তর্ভুক্ত থাকবে। এখন স্ট্যান্ড বাই হিসেবে যদি বাকি প্লেয়ারদেরকে আপনারা ধরেন তাহলে আমি যাব আফিফ ইসলামের সাথে, এবং বলারে যাব তানজিম সাকিব, এবং ব্যাটসম্যানে যাব জাকির হাসানের সাথে। এ হচ্ছে সাকিব তামিম বাদের দল। এখন যদি সাকিব আল হাসান এবং তামিমকে দলে অন্তর্ভুক্ত করে নেই তাহলে আমাদের প্লেইং ইলেভেনটা কীরকম হয় আমার দৃষ্টিতে সেটি আপনাদেরকে বলি। ওপেনার হিসেবে তামিম ইকবাল 1 নম্বর, 2 লিটন দাস, 3 নম্বরে বরাবরের মতোই আমাদের ক্যাপ্টেন শান্ত, 4 নম্বরে মুশফিকুর রহিম, 5 নম্বরে সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে মিরাজ, 8 নম্বরে আমি জাকির আলীকে দিচ্ছি। কেন জাকির আলীকে আমি 8 নম্বরে খেলাচ্ছি এটাকে আমি পরে বলতেছি। 9-এ তাসকিন আহমেদ, 10-এ নাহিদ রানা, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। আপনারা যদি বোলিং অ্যাটাক দেখেন 3 জন পিওর পেস অ্যাটাক বোলিং আছে, তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান 30 ওভার, সাকিব আল হাসান গ্যারান্টেড 10 ওভার 40 ওভার, মিরাজ 10 ওভার, মাহমুদুল্লাহ আছে ব্যাকআপ হিসেবে 2-3 ওভার আপনাকে দিয়ে দিতে পারবে। তাই আমি স্লগ ওভারে ব্যাটিংয়ের জন্য আমি জাকির আলীকে দলে রেখেছি। এখানে সাকিব খেললে আমাদের একটা বাড়তি সুবিধা হচ্ছে আমরা একজন ব্যাটসম্যানকে বেশি খেলাতে পারতেছি। সাকিব যদি না খেলে তার বিকল্প হিসাবে আমাদেরকে নাসুম আহমেদকে খেলাতে হচ্ছে, তখন কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। এখন সাকিব তামিম সহ যদি বাকি যে প্লেয়ারগুলোকে আমাদেরকে দলে রাখতে হবে 15 সদস্য, তো এখন হলো এটা তো হলো প্লেইং 11, আর যে 4 জন প্লেয়ার বাকি রয়েছেন তাদের নামগুলো যদি একটু দেখি, ব্যাকআপ ওপেনার হিসাবে সৌম্য সরকার, মিডল অর্ডার ব্যাটসম্যান তহিদ হৃদয়, বাহাতি স্পিনার নাসুম আহমেদ, এবং
পেসে থাকে তানজিম, সাকিব। এ হচ্ছে আমার প্লেইং 11 প্লাস হচ্ছে ব্যাকআপ 4 জন, মানে টোটাল 15 প্লেয়ার স্কোয়াড। আর যে 3 জনকে আমরা স্ট্যান্ড বাই হিসেবে নিয়ে যাবো তাদের নামগুলো যদি দেখি, আফিফ হোসেন মিডল অর্ডারের জন্য নিয়ে নিলাম, রিশাদ খান লেগ স্পিনার হিসেবে একজন বলার, বাড়তি বলার আমরা নিয়ে গেলাম, সে ভালো ব্যাটিংও করতে পারে, এবং জাকির হোসেন যে কিনা টপ অর্ডারে খেলতে পারে। এটি কিন্তু বাংলাদেশেরই দুটি কম্বিনেশন। যখন সাকিব আল হাসান এবং তামিম খেলবে দলের কম্বিনেশনটা একরকম হয়ে যাবে, আপনারা কিন্তু একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারতেছেন। সাকিব না খেললে বাংলাদেশের জন্য একজন বাড়তি বলার খেলাতে হচ্ছে। এ হচ্ছে দুটি কম্বিনেশন। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন দিকে যায়। এখন সাকিবেরও তো খেলার ইচ্ছা থাকতে হবে, এবং সাকিবকে খেলানোর জন্য বিসিবিরও মন থেকে ইচ্ছা থাকতে হবে। তামিম কি খেলে কিনা সেটাও আমাদের জানতে হবে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা তো চাইবো যে তারা দুজনই দলে থাক। কারণটা হচ্ছে এটাই হতে পারে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের শেষ কোনো বড় টুর্নামেন্ট। তো আমার পক্ষ থেকে তাদের জন্য অগ্রিম শুভকামনা, এবং আমি চাইবো তারা 4 জনই বাংলাদেশ টিমের পার্ট হয়ে থাক। এটা একটা দুর্দান্ত সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশের বোলিং অ্যাটাকটা এবার আমার কাছে স্পেশালি খুবই দুর্দান্ত মনে হচ্ছে। ব্যাটিং অর্ডারটা যদি একটু ক্লিক করে যায় তাহলে আমাদের বোলিং কিন্তু এশিয়ার মাটিতে ভালো করবে। এখন আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই।